দ্বিতীয় এপিসোডের শুরুতে আমরা দেখি জ্যাংমানুল সেই গাছের তলায় দাঁড়িয়ে চ্যাংয়ের বলা কথা ভাবছিল যে তুমি কি বেঁচে আছো না মারা গেছো। জ্যাং বলে যে না আমি বেঁচে আছি না আমি মারা গেছি, আমার জন্য সময় চক্র থেমে গেছে, না জানি কখন আমার সময় আবার শুরু হবে। এরপর আমরা জ্যাংয়ের অতীতের দৃশ্য দেখতে পাই যেখানে সে এক ডাকাত দলের সর্দারনি। তার বাঁশির শব্দ পেয়ে তার দলের লোকজন শাহী কাফিলার উপর হামলা করে। তখনই সেখানে একজন শাহী যোদ্ধা আসে। সে তার দলের উপর হাবি হচ্ছিল দেখে সে আবার একটি বাঁশি বাজায়, যার ফলে তার দলের লোকজন লুটপাট বন্ধ করে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল আর জ্যাংও পালিয়ে যাচ্ছিল। এরপর সেই যোদ্ধা তার পিছু করে ও তাকে ঘোড়া থেকে নিচে ফেলে দেয়। সে জ্যাংয়ের মুখের পর্দা সরাতেই জ্যাংকে দেখে হাঁ করে তাকিয়ে থাকে। এই সুযোগে জ্যাং একটি পাথর দিয়ে তার মাথার উপর আঘাত করে ও তাকে বন্দি করে সেখান থেকে নিয়ে যাচ্ছিল। পথে সে জ্যাংকে বলে, তুমি কি গৌরী গ্রামের? আমিও ওই গ্রামের, তাহলে তো আমরা ভাই বোন। এই শুনে জ্যাং তাকে লাথি মেরে ঘোড়া থেকে নিচে ফেলে দেয়, তারপর তাকে জল পান করতে দেয়। সেই বন্দি যোদ্ধা বলে, আমি একজন ছোটখাটো যোদ্ধা, আমাকে বন্দি করে তোমার কিছুই লাভ হবে না। জ্যাং বলে, আমি দেখেছি শাহী কাফিলায় থাকায় ওই মেয়েটি তুমি যখন যুদ্ধ করছিলে তখনও তোমার জন্য অনেক চিন্তা করছিল, আমি দেখেছি। আমার মনে হয় না তুমি একজন ছোটখাটো যোদ্ধা। সেই যোদ্ধা বলে, আমি ওই মেয়ের সাথে মাত্র দু একবার কথা বলেছি, তাও আবার সে যেন বোর না ফিল করে। এর মধ্যে জ্যাং এর ঘোড়া পালিয়ে যায়। জ্যাং তার পিছু করে ও সে একটি চড়াবালি ধসের মধ্যে আটকে যায়। এরপর জ্যাং সেই যোদ্ধার কাছে সাহায্য চায়। যোদ্ধা বলে, আমি কি করব, আমার হাত পা তো বাঁধা, তুমি আমাকে বরং তোমার তরোয়ালটা দাও, আমি আমার হাত খোলা পর্যন্ত কিছু করতে পারবো না। হাত খোলার পর যোদ্ধা সেখান থেকে চলে যায়। জ্যাং ভাবে হয়তো আমি মারা যাব, কিন্তু সেই যোদ্ধা তার ঘোড়া নিয়ে আবার ফিরে আসে ও তাকে বাঁচায়। এরপর সে জ্যাংয়ের গলায় তরোয়াল ঠেকিয়ে বলে, এখন থেকে তুমি আমার বন্দি, আমার মাথার দাম তোমার মতো সাধারণ যোদ্ধার থেকে অনেক বেশি। এই যোদ্ধা বলে, আমি একজন সাধারণ যোদ্ধা নয়, আমি সমস্ত সৈনিকদের ক্যাপ্টেন। এই সময় পেছন থেকে তার মাথায় একটি ছেলে আঘাত করে, যার ফলে সেই যোদ্ধা আবার অজ্ঞান হয়ে যায়। জ্যাং এই দেখে হাসতে থাকে। এরপর সিন বর্তমানে চলে আসে। জ্যাং এখনো সেই গাছের তলায় দাঁড়িয়ে আছে। এরপর সেখানে ম্যাঙ্গো নামের সেই বয়স্ক মহিলা আসে, যার সাথে জ্যাং এর 1000 বছর আগে সেই ওয়াইন শপে দেখা হয়েছিল। জ্যাংকে বলে, তুমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে চাঁদকে দেখছো? আমার মনে হয় 1000 বছর আগে যখন তোমার সাথে আমার প্রথম দেখা হয়েছিল চাঁদ যেমন ছিল এখনো ঠিক তেমনি আছে। আমার মনে হয় তুমি গেস্ট হাউস অফ মুনের দায়িত্ব খুব ভালোভাবে সামলাচ্ছ। জ্যাং বলে, আমি গেস্ট হাউস অফ মুনের নাম চেঞ্জ করে দিয়েছি, এখন এর নাম হোটেল ডেল লুনা। এই বুড়ি মহিলা বলে, যাই হোক না কেন, আমি শুনেছি ম্যানেজার মারা গেছে, মৃত্যুকে কেউ কখনো এড়িয়ে পারবে না। জ্যাং বলে, আমি যদি মরতে পারতাম, আমার যে কেন মৃত্যু হয় না? ম্যাঙ্গো বলে, তোমার মৃত্যু হবে না, কারণ তুমি এই গাছের সঙ্গে যুক্ত। এই গাছ যেমন ফুল পাতা হয় না, তেমনি তোমারও সময় থেমে গেছে। ম্যাঙ্গো বলে, যখন এই গাছে আবার ফুল পাতা হবে তখন তুমি বুঝবে যে তোমার সময় আবার শুরু হয়েছে। এরপর জ্যাং সেখান থেকে চলে যায়। তারপর সেই বুড়ি মহিলা সেই গাছটিতে হাত লাগাতেই সেই গাছে আবার ফুল ফুটতে শুরু করে, যা খুবই একটি আশ্চর্য ঘটনা ছিল। এদিকে হোটেলে চ্যাং সোফার উপর ঘুমাচ্ছিল। ম্যাঙ্গো সেই গাছের ফুল তার বুকের উপর রেখে দেয়। এরপর জ্যাং এর স্বপ্ন দেখে, যেখানে সে অনেক খুশি ছিল। ও তার স্বপ্নে থেকে সেই ক্যাপ্টেন ও ছেলেটা আসছে। এরপর তার ঘুম ভেঙে যায়, সেই ফুলও ভ্যানিশ হয়ে যায়। এরপর সিন দ্বিতীয় এপিসোডের শেষ দৃশ্যে চলে যায়, যেখানে জ্যাং সিঁড়ি দিয়ে নামছিল ও তারা একে অপরের দিকে দেখছিল। এরপর জ্যাং এর সাথে কথা বলছিল। জ্যাং বলে, আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ। জ্যাং বলে, তুমি কি আমার জন্য অপেক্ষা করছিলে? চ্যান বলে, না না, আমি ব্যাস সেই বাঘের কথা ভাবছিলাম। জ্যাং বলে, আমি জানি যে তুমি সারাদিন আমার কথা ভাবছিলে। চ্যান অবাক হয়ে বলে, তুমি আমার থেকে কি চাও? এই ভূতগুলি কি কম ছিল যে তুমি এখনো আমার স্বপ্নেও তাড়া করছো? জ্যাং বলে, আমি কি তোমাকে তোমার স্বপ্নে খেয়ে ফেলেছি নাকি যে তুমি এত ভয় পাচ্ছ? চ্যান চুপ হয়ে যায় ও তার স্বপ্নে দেখা জ্যাং এর হাসি মুখ কল্পনা করে ও বলে, ছাড়ো, তুমি ওটা ছিলে না। এরপর চ্যান বলে, তুমি আমাকে এখানে কি করে নিয়ে এলে? জ্যাং বলে, আমার একজন সার্ভেন্ট তোমার শরীরে প্রবেশ করেছিল, ও তোমাকে এখানে নিয়ে এসেছে। জ্যাং বলে, তুমি আমার হোটেলে
নতুন, আজ আমি নিজেই তোমাকে আমার হোটেলের ট্যুর করাবো। চ্যান যেতে যেতে জ্যাংকে প্রশ্ন করে, আচ্ছা জীবিত মানুষরা কি কেউই আমাদের হোটেলে আসে না? জ্যাং বলে, আমাদের হোটেলকে অনেকেই ভয়ানক ভাবে বলে আসে না, অনেকে তো আবার দেখতেই পায় না, আর যদি কেউ আসে তাহলে তাদের জন্য 404 নম্বর কামরা আছে। প্রতি বছর কেউ না কেউ এমন আসে, কিন্তু এই কামরায় যাবার পর সেখান থেকে আজ অব্দি কেউ আর ফিরে আসেনি। তুমি কি এখানে যেতে চাও? জ্যাং দরজা খুলতেই যাচ্ছিল। জ্যাং বলে, অন্য কোনো দিন, আমাদের এখনো অনেক ঘোরা বাকি আছে। এরপর জ্যাং তাকে একটি বিচে নিয়ে যায়, যেটি সেই হোটেলের মধ্যেই ছিল। চ্যান অবাক হয়ে যায় ও ভয়ে ভয়ে বলে, বাইরে তো এখন রাত, এখানে দিন কি করে? জ্যাং বলে, বাইরের দুনিয়ার থেকে এখানে সবকিছুই আলাদা, এখানে ঘড়ি একদমই ইউজলেস। তারপর তারা হোটেলের ব্যালকনিতে আসে, যেখান থেকে শহরের সব থেকে সুন্দর দৃশ্য দেখা যায়। চ্যান জিজ্ঞাসা করে, আচ্ছা হোটেলে যা কিছু আছে তা আসল নয়? তুমিও কি আসল নয়? জ্যাং বলে, হ্যাঁ আমিও। তারপর চ্যান তাকে স্পর্শ করতে চায়, কিন্তু সে পারে না। এরপর বলে, তার মানে আমি যদি এখান থেকে ঝাঁপ মারি তাহলে কি আমি মারা যাব? জ্যাং তার বুকে হাত রেখে বলে, সাবধান, তুমি নিচে ঝাঁপ মারলে মারা যাবে। এটা একটি জীবন্ত মানুষের হৃদয়, তোমাকে আমার জন্য অনেক কিছু করতে হবে। চ্যান বলে, আমি যদি রাজি না হই তাহলে কি তুমি আমাকে এখান থেকে নিচে ফেলে দেবে? জ্যাং এটা শুনে তাকে একটু পুশ করে। চ্যাং বলে, আমি এখন এখান থেকে যাব না, আমি এই হোটেল ও তোমার সম্পর্কে জানার খুব ইচ্ছে, তাই আমি এখানে থাকবো। জ্যাং এই শুনে হেসে সেখান থেকে চলে যায়। এরপর চ্যাং তার হাসি মুখ দেখে ভাবে যে এ সেই কল্পনারই মেয়ে, এ সেই মেয়েটাই। এরপর আমরা একটি কাপলকে একটি গাড়ি করে যেতে দেখি। একটি মেয়ে ব্রিজ থেকে তাদের গাড়ির উপর পড়ে যায়। আমরা একটি মেয়েকে ব্রিজের উপরও দাঁড়িয়ে থাকতে দেখতে পাই, যার হাতে একটি নেকলেস ছিল। সেও একই ইউনিফর্ম পরেছিল যা ওই ব্রিজ থেকে পড়ে যাওয়া মেয়েটি পরেছিল। সেই মেয়েটি সেখান থেকে পালিয়ে যায় ও সে দৌড়াতে দৌড়াতে তার ঘরে যায়। তার বিছানায় শুয়ে শুয়ে সেই নেকলেসটি দেখছিল। অপরদিকে আমরা দেখতে পাই ব্রিজ থেকে পড়ে যাওয়া মেয়েটি অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে, সে হয়তো মারা গেছে। এরপর আমরা সেই মেয়েটিকে দেখতে পাই যে বিছানায় শুয়ে ওই নেকলেসটির দিকে দেখছিল। তখন তার মুখের উপর রক্তের ফোঁটা পড়তে থাকে। সে উপরে তাকাতেই লক্ষ্য করে সেই মেয়েটির আত্মা তার উপর পড়ে যাচ্ছিল, তাই সে বেড থেকে নিচে পড়ে যায়। এরই মধ্যে সে কিছুই বুঝতে পারে না যে তার শরীরে সেই মেয়েটির আত্মা কিছু করে প্রবেশ করে যায়। এরপর আমরা দেখি যে জ্যাং তার স্টাফদের চ্যানের ব্যাপারে বলছিল। তাদের মধ্যে একজন স্টাফ বলে, ও তো আত্মাদের প্রচন্ড ভয় পায়, ও কি করে কাজ করবে, ও এখানে বেশি দিন থাকতে পারবে না। তারপর তারা আরো দুজনকে নিয়ে আলোচনা করে যারা ম্যানেজার হওয়ার যোগ্য। মধ্যে একজন আত্মাদের তাড়ানোর কাজ করে আর একজন তো রিক্সে আছে। সেই মহিলা সার্ভেন্ট বলে, ম্যানেজার কো এখানে 30 বছর কাজ করেছে, কিন্তু সে তার চিহ্ন হিসাবে কিছুই রেখে যায়নি। তাদের মধ্যে একজন বলে, না মিস্টার কো মিস চ্যাং এর একটি ফটো রেখে গেছে। এরপর আমরা চ্যাংকে তার ম্যানেজারের কামরায় দেখতে পাই। সে একটু নার্ভাস ছিল, সে জ্যাং এর কথা ভাবছিল। সেই সময় সেখানে হোটেলের সমস্ত স্টাফ আসে তাদের নতুন ম্যানেজারের সাথে দেখা করার জন্য। তারা বলে, মিস চ্যাং আমাদের আপনার সাথে দেখা করার জন্য পাঠিয়েছে। চ্যাং বলে, আচ্ছা তোমরা এই হোটেলেই কাজ করো, তার মানে তোমরাও আত্মা। ছেলেটি বলে, আমি 70 বছর আগে মারা গেছি। মহিলা সার্ভেন্ট জানায়, আমি 200 বছর আগে মারা গেছি। আর সেই লোকটি বলে, আমি 500 বছর আগে মারা গেছি। তারপর তারা নিজেদের সম্পর্কে বলতে থাকে। লেডি প্রথমে বলে, আমি আমার পরিবারের সব থেকে বড়, আর আমার পরিবারের লোকেরাই আমাকে মেরে ফেলেছে। সেই লোকটি জানায়, আমি একজন স্কলার, আমি সিভিল সার্ভিস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, তারপর হঠাৎ আমি মারা যাই। ছেলেটি বলে, আমি কোরিয়ান ওয়ারের সময় মারা গেছি, আমি আমার বোনের জন্য অপেক্ষা করছি, তারপর আমরা দুজনে একসাথে চলে যাব। চ্যান তাদের জিজ্ঞাসা করে, তাহলে মিস জ্যাংও কি তোমাদের মতো গেস্ট হিসাবে এখানে এসেছিল? তারা বলে, মিস জ্যাংকে এখানে ম্যাঙ্গো হোটেলে রেখেছে, জ্যাং এখানে তার সাজা কাটছে। ছেলেটি বলে, গার্ডেনে যে গাছটি আছে, এই বলা মাত্র লেডি তাদের চুপ করিয়ে দেয় ও তাদের সেখান থেকে যেতে বলে। লেডিকে চ্যান জিজ্ঞাসা করে, আচ্ছা এখানে কি একটি গার্ডেনও আছে? জ্যাং তো আমাকে গার্ডেনে নিয়েও যায়নি আর গার্ডেন সম্পর্কে কিছু বলেও নি। আচ্ছা গাছের সাথে কি মিস জ্যাং এর কিছু সম্পর্ক আছে? লেডি বলে, মিস জ্যাং তোমাকে কিছু বলেনি মানে সেটা অত জরুরি নয়, আর তুমি তো বেশি দিন এখানে থাকবে না, তোমার জন্য না জানাই ভালো। এই বলে সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে আমরা দেখি যে চ্যান তার বাড়ি এসে চা বানাচ্ছে। তার বন্ধু তাকে বলে, তুমি কি হোটেলে কাজে যাবে এখন? চ্যান বলে, আমি এখন ওই হোটেলে আর কাজ করি না, আমি এই কাজ থেকে ফিরলাম। আমার হোটেলে একটি বীজ আছে, একটি গার্ডেন আছে, আমার হোটেল অনেক বড়। তার বন্ধু বলে, এই রকম হোটেলের কথা তো আমি আগে কোনোদিন
কোনোদিন শুনিনি, তাহলে ওখানে আমিও যাব। চ্যান বলে তুমি ওখানে যেতে পারবে না, আর গেলে তোমাকে 404-এ থাকতে হবে, তা একেবারেই তোমার জন্য ঠিক হবে না। এই বলে সে তার রুমের মধ্যে চলে যায়। পরের দৃশ্যে আমরা দেখি চ্যান তার স্বপ্নে জ্যাং ও সেই ক্যাপ্টেনকে একসাথে বসে ড্রিঙ্ক করতে দেখে। ক্যাপ্টেন তাকে পাথরের উপর নাম লেখা শেখাচ্ছে। এই সময় তার ঘুম ভাঙে জ্যাংয়ের ফোন পেয়ে। জ্যাং বলে এক্ষুনি আমার স্বপ্নে ছিল আর এখানে ফোন করছে। জ্যাং বলে তোমার ফোন তুলতে এত দেরি হলো, তুমি তাড়াতাড়ি হোটেলে এসো, তোমার কাজ আছে। চ্যাং কি কাজ জানতে চায়। জ্যাং জানায় তোমাকে চেয়ারম্যানের কাছে থেকে নেওয়া পেন্টিংটি বিক্রি করতে হবে, তাও আবার দ্বিগুণ দামে। চ্যাং হোটেলে এসে বলে যে তুমি কখনো সেই বাঘের চিন্তা করনি, তুমি শুধু টাকার কথা ভেবে এই পেন্টিংটি চেয়ারম্যানের কাছ থেকে নিয়েছো। জ্যাং তার প্যান্ট দেখিয়ে বলে আমি বাঘের কথা ভাবি বলেই এই প্যান্ট পরেছি, বাঘ এখন আর ওই পেন্টিং এর মধ্যে নেই, ও চলে গেছে। পরের দৃশ্যে আমরা দেখি সেই ব্রিজের ওপর সেই মেয়ে ও তার আত্মা দাঁড়িয়ে আছে। আত্মাটি মেয়েটিকে বলে তুমি আমার শরীর ফেরত দাও। আর এই সময় চ্যান কারো সাথে ফোনে কথা বলতে বলতে গাড়ি নিয়ে যাচ্ছিল। সেখানে সে ব্রিজের উপর সেই আত্মাটিকে দেখছিল। সেই আত্মা বুঝতে পারে যে চ্যান তাকে দেখতে পাচ্ছে, তারপর সে তার গাড়ির সামনে চলে আসে। এরপর সে চ্যানের গাড়িতে এসে বসে সেই মেয়েটির দিকে ইশারা করতে থাকে। তারপর চ্যান তাকে হোটেলে নিয়ে যায়। এরপর হোটেলের স্টাফরা বলে ম্যানেজার এ কাকে নিয়ে এসেছে। এদিকে জ্যাং ও চ্যানকে বকাবকি করে যে আমি তোমাকে পেন্টিং বিক্রি করতে পাঠালাম আর তুমি কাউকে হোটেলে নিয়ে চলে এলে। আর চ্যান বলে এই মেয়েটির শরীরে অন্য কোনো আত্মা কবজা করে নিয়েছে, তুমি মেয়েটির সাহায্য করো। অন্যদিকে সেই মেয়েটিকে দেখতে পায় যে অন্য শরীরে কবজা করেছে। সে স্কুলে নিজের ছবি দেখছিল ও স্কুলের বন্ধুরা দেখে অবাক হয় যে এর কি হয়েছে, তার ছবি দেখে সে কেন কাঁদছে। পরের দৃশ্যে জ্যাং ও চ্যান সেই মেয়েটির বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। চ্যান বলে তুমি আত্মা মেয়েটির সাহায্যের জন্য তার মা বাবার কাছে তাদের বাড়ি চাইবে। জ্যাং বলে এদের বাড়ি আমার অত পছন্দ না, বরং এদের গাড়িটা আমার বেশি পছন্দ। সেই সময় সেই মেয়েটি পেছন থেকে চলে আসে যে অন্যের শরীরে কবজা করেছে ও সে তাদের দেখে সেখান থেকে পালিয়ে যায়। তারপর জ্যাং চ্যাংকে মেয়েটির পিছু করতে বলে, এরপর একাই ভেতরে যায়। এরপর আমরা দেখি সেই আত্মা বলে তুমি আমার মা বাবাকে আমার সাহায্য করার জন্য যা চাইবে তাই দেবে, তুমি শুধু আমার সাহায্য করো। অন্যদিকে সেই শরীরে থাকা মেয়েটি ব্রিজ থেকে লাফাতে যাচ্ছিল। মেয়েটি বলে আমি একে মেরে ফেলবো। তারপর চ্যান তাকে আটকায়। সে সবকিছু বলে যে এই মেয়েটি তাকে নেকলেসের জন্য ব্রিজ থেকে ফেলে মেরে ফেলেছে। এদিকে জ্যাং আত্মার বাবা মায়ের সাথে কথা বলছিল। জ্যাং বলে হয়তো শুনেছ তোমাদের মেয়ে স্কুলে একজন মেয়ে ব্রিজ থেকে সুসাইড করেছে, কিন্তু ও সুসাইড করেনি, তোমাদের মেয়ে তাকে মেরে ফেলেছে আর এই নেকলেস হলো তার প্রমাণ। তার মা বাবা বলে তাহলে তোমার এখন কি চাই। জ্যাং বলে আমি তাই নিতেই এসেছি। এদিকে আমরা দেখি মেয়েটি চ্যাংকে বলে আমি মরতে চাই না, আমি বাঁচতে চাই। চ্যাং বলে আমি তোমার সাহায্য করব। মেয়েটি বলে তুমি কি করবে, তুমি কি আর আমার জীবন ফিরিয়ে দিতে পারবে। চ্যাং বলে তোমার নেকলেস আমি ফিরিয়ে আনবো, তুমি এই শরীরেই থাকবে। চ্যাং ঘুরে তাকাতেই দেখে জ্যাং পিছনে দাঁড়িয়ে আছে। চ্যাং তাকে জিজ্ঞাসা করে ওই নেকলেস কোথায়। জ্যাং বলে আমি তো ওই মেয়ের মা বাবাকে দিয়ে দিয়েছি। এরপর চ্যাং কাঁদতে থাকে। এই দৃশ্যটি খুব ইমোশনাল ছিল। এরপর আমরা ফ্ল্যাশব্যাকে দেখি সেই আত্মার মা বাবা সেই নেকলেসটিকে পুড়াচ্ছে। জ্যাং তার বাড়ির বাইরে সেই আত্মা মেয়েটিকে বলে এই নেকলেসের সাথে তুমিও শেষ হয়ে যাবে, তুমি আর কোনোদিন তোমার শরীরে প্রবেশ করতে পারবে না। এই সময় জ্যাং ও তার মা বাবার সাথে করা ডিল দেখানো হয়। জ্যাং বলে তোমাদের সামনে দুটি রাস্তা আছে, তোমরা তোমাদের মেয়েকে বাঁচাও ও তার প্রাপ্য সাজা দাও, না হলে এই নেকলেসটি জ্বালিয়ে দাও, ওই এই ব্যাপারটা এখানেই মিটে যাবে। আর তার মা বাবা দ্বিতীয় রাস্তাটি বেছে নেয়। জ্যাং তাদের বলে আপনারা যে রাস্তাটি বেছেছেন তাতে আপনাদের মেয়ের আত্মা চিরতরে মারা যাবে। তা সত্ত্বেও তার মা বাবা সেই নেকলেসটি জ্বালিয়ে দেয় ও তাদের মেয়ের আত্মা চিরতরে ধ্বংস হয়ে যায়। এরপর চ্যান সেই মেয়েটিকে বলে তুমি এখন থেকে এই শরীরেই থাকবে, এখন থেকে তুমি আরো ভালোভাবে বাঁচবে। এরপর আমরা দেখতে পাই জ্যাং একটি সোনার বিস্কুট ভরা ব্রিফকেস খুলে বলে আমার ওই আত্মাটির জন্য খুব খারাপ লাগছে।
জ্যাং বলে ও যা করেছে তার সাজা তো ওকে পেতেই হবে। চ্যান বলে আমি শুনেছি তুমিও নাকি এই পৃথিবীতে সাজা ভোগ করছো। জ্যাং বলে হ্যাঁ। চ্যান এই শুনে একটু দুঃখ পায়। এই সময় জ্যাং এর ফোনে একটি মেসেজ আসে যে তার প্রি অর্ডার করা গাড়িটি ক্যান্সেল হয়ে গেছে। যা শুনে জ্যাং খুব রেগে যায়। তারপর তারা হোটেলে চলে যায়। হোটেলের সার্ভেন্ট চ্যানকে বলে যে মিস জ্যাং যখন খুব রাগ করে তখন সে একটি শ্যাম্পেন খায়, যা শুধু আমি নিয়ে যাই, আর বলে তুমি ম্যানেজারের জন্য থার্ড চয়েস। এর জন্য যা শুনে চ্যানও রেগে যায়। তারপর সেই শ্যাম্পেনের প্যাকে সেই সিম্বল দেখে যা তার স্বপ্নে দেখেছিল। সে সার্ভেন্টকে জিজ্ঞাসা করে এই চিহ্নটির ব্যাপারে। সার্ভেন্ট জানায় এই সিম্বল মিস জ্যাংকে বিলং করে। ওর সে লেডিকে জিজ্ঞাসা করে আচ্ছা আমি কি ম্যানেজারের জন্য থার্ড চয়েস? লেডি বলে এখানে অনেক ম্যানেজার আসে ও কাজ করে। ও চলে যায়। তুমি দেওয়ালে এই যে ফটোগুলি দেখছো এগুলি তাদের দেওয়াই উপহার। চ্যাং সেখানে একটি গাছেরও ছবি দেখে। তারপর সে গার্ডেনে যায় সেই গাছের সন্ধানে, আর সে সেই গাছের কাছেও চলে যায়। ও বলে এই গাছে তো একটাও ফুল নেই। এই সময় সেখানে জ্যাং চলে আসে। ও বলে তুমি এখানে কি করছো? চ্যান বলে তুমি তো আমাকে গার্ডেনের ব্যাপারে কিছুই জানাওনি, তাই আমি নিজেই দেখতে এলাম। আচ্ছা এটাই কি সেই গাছ যেখান থেকে আমার বাবা একটি ফুল তুলেছিল? ও সেই জন্য তোমার কাছে আমাকে বিক্রি করেছিল। জ্যাং বলে হ্যাঁ। চ্যান বলে আচ্ছা আমি কি ম্যানেজারের জন্য থার্ড চয়েস ছিলাম? জ্যাং বলে হ্যাঁ, আর তুমি আমার চয়েস। চ্যান বলে আমি তোমার অনেক স্বপ্ন দেখি যেখানে তুমি একা ছিলে না। এই তুমি অনেক খুশি ছিলে। তুমি নদীর ধারে বসেছিলে তোমার কোনো প্রিয়জনের সাথে যে তোমাকে তোমার নাম লেখা শিখিয়েছে। আমি জানি তুমি সব থেকে বেশি সেই মানুষটিকেই মিস করো যে আর কখনো ফিরে আসবে না তোমার কাছে। আমার মনে হয় তুমি ওই মানুষটিকে খুব পছন্দ করতে। জ্যাং তার অতীতের কথা শুনে আশ্চর্য হয়ে যায়। জ্যাং বলে সত্যি কি তুমি ওকে দেখেছো? আর তুমি কেনই বা আমার স্বপ্ন দেখছো? কি করেই বা দেখছো? চ্যান বলে হ্যাঁ আমি দেখেছি, আর আমি জানি না কেন শুধুই আমি তোমার অতীতের স্বপ্ন দেখি বারবার। আচ্ছা তুমি কি তার অপেক্ষা করছো? চ্যান বলে আমি যবে থেকে তোমায় দেখেছি আমি শুধু তোমারই কথা ভাবি, দিনরাত শুধু তোমারই চিন্তা করি। বন্ধুরা এখানেই আমাদের তৃতীয় এপিসোড শেষ পায়। দেখা হচ্ছে পরের এপিসোডে। যদি আমাদের এক্সপ্লেনেশন ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন কোনো ড্রামার রিমাইন্ডার পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি দাবান।